আজকের শিক্ষার্থী বন্ধুরা, আমি বাংলা সাহিত্য থেকে প্রবাস বন্ধু গল্প পড়াবো। তোমরা নিশ্চয়ই এর আগে আমি সাহিত্যের রূপনীতি পড়িয়েছিলাম। আজকে প্রবাস বন্ধু এখন গল্পকারের পরিচিতি, লেখক পরিচিতি। সৈয়দ মোস্তফা আলী 13 সেপ্টেম্বর 1904 সালে আসামের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পিতা সিকান্দার আলী। সৈয়দ মোস্তফা আলীর পৈতৃক নিবাস মৌলভীবাজার। তিনি সিলেট গভর্নমেন্ট হাই স্কুল ও পড়াশোনা করেন। পরে 1926 সালে বিশ্বভারতী থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। আফগানিস্তান কাবুলের কৃষি বিজ্ঞান কলেজে অধ্যাপনা দিয়ে তার কর্মজীবন শুরু হয়। এরপর বার্লিন ও বন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। 1932 সালে তিনি বন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তারপরে তিনি 1949 সালে বগুড়ার আজিজুল হক কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। কিন্তু পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রথম প্রবন্ধ লেখার অভিযোগে তাকে চাকরি ছাড়তে হয়। 1961 সালে তিনি বিশ্বভারতীর রিডার নিযুক্ত হন। তারপর সৈয়দ মোস্তফা আলী নিজস্ব গদ্য শৈলীর নির্মাতা, বিভিন্ন ভাষায় উৎপত্তি ও অসাধারণ পাণ্ডিত্যের সংমিশ্রণে তিনি যে গদ্য রচনা করেছেন তা খুবই রসগ্রাহী হয়ে উঠেছে। তার উল্লেখযোগ্য রচনাগুলো হলো দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, ময়ূরপঙ্খী, স্বপ্ন ইত্যাদি। তিনি 11 ফেব্রুয়ারি 1974 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। এখন আমি তোমাদের সামনে প্রবাস বন্ধু গল্পটি পড়ব। প্রবাস বন্ধু গল্পটি সৈয়দ মোস্তফা আলী দেশে বিদেশে কাহিনী থেকে নেয়া। তিনি আফগানিস্তানে ভ্রমণ করতে গিয়েছিলেন। সেখানে থাকা অবস্থায় তার ভ্রমণ কাহিনী এই গল্পে তিনি লিপিবদ্ধ করেছেন। বাসা পেলুম কাবুল থেকে 2.5 মাইল দূরে খাজা মোল্লা গ্রামে। কাবুল হচ্ছে আফগানিস্তানের রাজধানী এবং সেখানকার খাজা মোল্লা গ্রামে তিনি থাকার ব্যবস্থা হলো তার। বাসার সঙ্গে সঙ্গে চাকরও পেল। অধ্যক্ষ জিরাত জাতি ফরাসি, অর্থাৎ সেখানকার অধ্যক্ষ জিরাত সাহেব তিনি ফরাসি দেশের অধিবাসী ছিলেন। তিনি আমাকে সব ব্যবস্থা করে দেবেন। বাসার সঙ্গে চাকরও পেলাম। কাজেই কায়দা মাফিক আলাপ করিয়ে দিয়ে বললেন, এর নাম আব্দুর রহমান। অর্থাৎ জিরাত সাহেব তার সঙ্গে আমাকে পরিচয় করে দিলেন আব্দুর রহমানের সঙ্গে। আপনার সব কাজ করে দেবে, জুতা বুরুশ থেকে খুন খারাপি, অর্থাৎ জুতা পালিশ থেকে শুরু করে খুন খারাপি বলতে আমার নিরাপত্তাও যাবতীয় ব্যবস্থা এই আব্দুর রহমানই করবে। তাই এক কথায় তিনি বললেন যে জুতা বুরুশ থেকে খুন খারাপি, অর্থাৎ তিনি হরফুল্লাহ বা সকল কাজের কাজী। তিনি এই আব্দুর রহমান, হরফুল্লাহ হলো ফার্সি শব্দ। এই আব্দুর রহমান সব কিছু সকল কাজে পারদর্শী বলে তাকে সে দেশের ভাষা অনুসারে হরফুল্লাহ বলা হয়েছে। জিরাত সাহেব কাজের লোক, অর্থাৎ সমস্ত দিন কোনো না কোনো মন্ত্রীর দপ্তরে ঝগড়া বচসা করে তার সময় কাটে। কাবুলে এরই নাম কাজ। অর্থাৎ এই জিরাত সাহেব আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তিনি ব্যস্ত মানুষ, সব সময় কাজে ব্যস্ত থাকেন এবং যাওয়ার সময় বললেন, ওর ভোয়া বিকেলে দেখা হবে চলে গেলেন। অর্থাৎ আমরা কারো কাছ থেকে বিদায় নেওয়ার সময় বলে আবার দেখা হবে, কিন্তু উনি ওনার ভাষায় বললেন ওর ভোয়া। এটাও ফার্সি শব্দ, এর বাংলা হচ্ছে আবার দেখা হবে।
আমরা সেভাবেই পড়ে যাই। তিনিও বলে গেলেন, কাবুল শহরে আমি দুটি নরদানব দেখেছি, তার একটি আব্দুর রহমান। অর্থাৎ নরদানব বলতে নর হত্যা যারা করে তাদেরকে বলা হচ্ছে, কিন্তু আব্দুর রহমানকে এখানে ব্যঙ্গাত্মক শব্দে বলা হয়েছে নরদানব। পরে ফিতে দিয়ে মেপে দেখেছিল 6 ফুট 4 ইঞ্চি তার উচ্চতা। উপস্থিত লক্ষ্য করল লম্বায় মিলিয়ে চড়াই দুখানা হাত হাঁটু পর্যন্ত নেমে এসেছে। আঙ্গুলগুলো দুকাদি বর্তমান কলা হয়ে ঝুলছে। অর্থাৎ তার দুই হাতের আঙ্গুলগুলো যেন কলা মতো ঝুলতেছে, কাঁদিতে যেমন কলা ঝোলে সেরকম। পা দুখানি ডিঙ্গি নৌকার সাইজ। কাপ দেখে মনে হলো আমার বাবুর্চি আব্দুর রহমান না হয়ে সে যদি আমির আব্দুর রহমান হতো তবে অনায়াসে গোটা আফগানিস্তানের ভার বইতে পারত। অর্থাৎ আব্দুর রহমানের যে শারীরিক গঠন, আমার চাকর না হয়ে বা বাবুর্চি না হয়ে যদি আমির হতো তাহলে গোটা আফগানিস্তানের দায়িত্ব বহন করতে পারত। একান ওকান জোড়া মুখ, হাঁ পড়লে চওড়া চৌড়ি কলা গিলতে পারে। অর্থাৎ তার মুখের যে কাঠামোগত দিক, হাঁ পড়লে ওটা কলা একসঙ্গে খেতে পারে। এবড়ো থেবড়ো নাক কপাল নেই। পাগড়ি থাকায় মাথার আকার প্রকার আহত হলো না, তবে আন্দাজ করলো বেবি সাইজের হ্যাটু কান অবধি পৌঁছবে। অর্থাৎ তার মাথা পাগড়ি ছিল, মাথার পরিমাপটা আকারটা বোঝা যাচ্ছিল না, তবু অনুমান করলো লেখক যে ছোটোখাটো হ্যাট তার মাথায় গিলে ফেলবে। রং ফর্সা, তবে শীতে গ্রীষ্মে চামড়া চিরে ফেড়ে গিয়ে আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা ধরেছে। অর্থাৎ আফগানিস্তানের এই কাবুল দেশের লোকদের অতিরিক্ত শীতের কারণে মুখের চামড়া ফেটে চৌচির হয়ে গেছে, তাকে ম্যাপের বা মানচিত্রের সঙ্গে তুলনা করা হয়েছে। দুই গাল কে যেন থাবড়া মেরে লাল করে দিয়েছে, কিন্তু কার এমন বুকের পাটা। অর্থাৎ গাল দুটো মনে হচ্ছে যে থাবড়া মারলে যেমন লাল টকটকে হয়ে যায় সেরকম মনে হয়েছে, কিন্তু আবার ভয় হচ্ছে তার এমন সাহস যে তার গালে থাপ্পড় মারবে। রোজ তো মারবার কথা নয়, অর্থাৎ প্রসাদও মাখার সময় তার নেই। পরনে সিলোয়ার কুর্তা আর ওয়াস্কিট, পরনে ছিল সিলোয়ার কুর্তা এবং ওয়াস্কিট। চোর দুটি দেখতে পেলুম না। সেই যে প্রথম দিন ঘরে ঢুকে কার্পেটের দিকে নজর রেখে দাঁড়িয়েছিল, সেই দিন পর্যন্ত ওই কার্পেটের অপরূপ থেকে তাকে বড় একটা চোখ ফেরাতে দেখিনি। অর্থাৎ সেখানকার একটা রেওয়াজ ছিল, রীতি ছিল যে কোনো চাকর বাকর প্রভুর দিকে তাকাবে না। সেই রেওয়াজ অনুসারে আব্দুর রহমান ওই মাথা মুখ নিচের কার্পেটের দিকে তাকিয়ে থাকতো, কখনো উঁচু করে তাকাতো না, মুখ তুলে তাকাতো না। গুরুজনদের দিকে তাকাতে নেই। আফগানিস্তানে নাকি এ ধরনের একটা সংস্কার আছে, অর্থাৎ গুরুজনকে সম্মান করতে গেলে তাদের দিকে তাকাতে নেই, এটা সেই দেশের একটা রেওয়াজ। তবে তার নয়নের ভাবের খেলা গোপনে দেখেছি, দুটো সিনেমাটির কাপড়ে যেন দুটো পান্তুয়া ভেসে উঠেছে। অর্থাৎ বৃষ্টির পাথরে যেমন রসে ডুবে থাকে মিষ্টি, অনুরূপভাবে তার চোখের চাহনি দেখে মনে হলো দুটো মিষ্টি রসে টইটুম্বুর হয়ে আছে। জরিপ করে ভরসা পেল, ভয় হলো। এতক্ষণ চিন্তা ভাবনা করে দেখলাম যে না, একে ভরসা করা যায়, আবার ভয়ও হয়। এই লোকটা ভীমসেনের মতো রান্না তো করবেই, বিপদে আপদে ভীমসেনের মতো আমার মুশকিল আসান হয়ে থাকবে। অর্থাৎ এ যেমন আমার রান্না বান্নার কাজ করবে,
অনুরূপভাবে আমার যেন মুশকিলটাও সমাধান করে দিতে পারবে। আমার যে কোনো প্রকার সমস্যা হলে সে সমাধান করে দিতে পারবে, যা ভীমসেন নামে ব্যক্তি করে দিত। কিন্তু প্রশ্ন, এ যদি কোনোদিন বিগড়ে যায়, তবে কোনো একটা হদিসের সন্ধান মগজ আতিপাতি করে খুঁজতে আরম্ভ করলো। অর্থাৎ তখন আবার চিন্তা ভাবনা করতে লাগলাম, যদি এ বিগড়ে যায় তাকে আমি কিভাবে সামলে নেব। রহমানকে জিজ্ঞেস করলাম, পূর্বে কোথায় কাজ করেছো? উত্তর দিল, কোথাও না, পল্টনে ছিল মেসের চার্চে, 1 মাস হলো খালাস পেয়েছি। অর্থাৎ পল্টন নামে এক জায়গায় ছাত্রদের মেসে চার্জে ছিলাম, 1 মাস হলো খালাস পেয়েছি। রাইফেল চালাতে পারো? এক গাল হাসলো। লেখক জিজ্ঞেস করছে, তাহলে রাইফেল চালাতে পারো? সে এক গাল হেসে দিল। কি কি রাখতে জানো? পোলাও, কুরমা, কাবাব, ফালুদা। আমি জিজ্ঞেস করলো, ফালুদা বানাতে বরফ লাগে, এখানে বরফ তৈরি করার কল আছে? কিসের কল? আমি বললাম, তাহলে বরফ আসে কোত্থেকে? বলল, ওই বাগমানের পাহাড় থেকে। বলে জানালা দিয়ে পাহাড়ের বরফ দেখিয়ে দিল। তাকিয়ে দেখলো, যদিও গ্রীষ্মকাল, তবু সবচেয়ে উঁচু নীল পাহাড়ের গায়ে সাদা সাদা বরফ দেখা যাচ্ছে। আশ্চর্য হয়ে বললাম, বরফ আনতে ওই উঁচুতে চড়তে হয়? বলল, না সাহেব, এর অনেক নিচে বড় বড় গর্তে শীতকালে বরফ ভর্তি করে রাখা হয়। এখন তাই তুলে রাতা বোঝাই করে নিয়ে আসা হয়। অর্থাৎ শীতকালে গর্ত করে বরফ সেখানে ঢুকে রাখা হয় এবং গ্রীষ্মকালে সেই বরফ তুলে আনা হয়। বরফ যেমন বরফ সেরকমই থেকে যায়। বুঝলুম, খবর টবরও রাখে। বললাম, তা আমার হাঁড়ি কুড়ি বাসন কুসন তো কিছু নেই, বাজার থেকে সব কিছু কিনে নিয়ে এসো। রাত্রিরে রান্না আজ বোধ হয়ে উঠবে না, কাল দুপুরে রান্না করো, সকালবেলা চা দিও। লেখক আন্দাজ করলো, এখনো আমার ঘরে কোনো হাঁড়ি কুড়ি নেই, রান্না করতে হলে সব কিছু কিনতে হবে। কখন কিনবে? আজকে আর বোধহয় রান্না হবে না, আগামীকাল থেকে ব্যবস্থা করা যেতে পারে। টাকা নিয়ে চলে গেল। বেলা থাকতেই কাবুল রওনা দিল। 2.5 মাইল রাস্তা, মৃদু মধু ঠান্ডায় গড়িয়ে গড়িয়ে পৌঁছব। পথে দেখি এক পর্বত প্রমাণ বোঝা নিয়ে আব্দুর রহমান ফিরে আসছে। জিজ্ঞেস করলো, এত বোঝা বইবার কি দরকার ছিল? একটা মুখে ভাড়া করলেই তো। অর্থাৎ লেখক কাবুলের দিকে যাচ্ছিল, 2.5 মাইল রাস্তা। যেতে যেতে পথে দেখা হলো পর্বত প্রমাণ বোঝা নিয়ে আব্দুর রহমান ফিরতেছে। জিজ্ঞেস করলো, এত বোঝা বইবার কি দরকার ছিল? অর্থাৎ এতটুকু বোঝা একাই নিয়ে আসার দরকার ছিল, একটা মুঠে নিলে হতো। যা বললো তার অর্থ এই যে, আব্দুর রহমান যা বললো তার অর্থ এই যে, সে যে মোট বইতে পারে না, সে মোট কাবুলে বইতে যাবে কি? অর্থাৎ যে বোঝা আব্দুর রহমান বইতে পারে না, অন্য কারো পক্ষে সে বোঝা বহন করার মতো ক্ষমতা নেই। আমি বললাম, দুজনে ভাগাভাগি করে নিয়ে আসতে। ভাব দেখে বুঝলাম অতটা তার মাথায় খেলেনি, অথবা ভাববার প্রয়োজন বোধ করেনি। বোঝাটা নিয়ে আসছিল জালের প্রকাণ্ড কোলেতে করে। তার ভিতরে তেল, নুন, লকড়ি সবই দেখতে পেলাম। আমি ফের চলতে আরম্ভ করলে বলল, সাহেব, রাত্রে বাড়িতেই খাবেন। অর্থাৎ বোঝার মধ্যে সব কিছুই ছিল। যাওয়ার পথে আবার সে বলল, সাহেব, রাত্রে বাড়িতেই খাবেন। অর্থাৎ রাত্রে রান্নার ব্যবস্থা সে করতে পারবে। খুব বেশি দূরে যেতে হলো না। লবি দরিয়া অর্থাৎ কাবুল নদীর পাড়ে পৌঁছতে না পৌঁছতেই দেখি মসিয়ে জিরাত টাঙ্গা হাঁকিয়ে টকবগাবক করে বাড়ি ফিরছেন। অর্থাৎ জিরাত সাহেব টকবক করে বাড়িতে ফিরতেছেন। কলেজের বড় কর্তা বা বস হিসেবে আমাকে তিনি বেশ দেড় প্রস্ত ধমক দিয়ে বললেন, কাবুল শহরে নিশাচর হতে হলে যে তাগদ ও হাতিয়ারের প্রয়োজন, সে দুপুর একটাও তোমার নেই। অর্থাৎ তিনি কলেজের বড় কর্তা হিসেবে আমাকে ধমক দিয়ে বললেন, কাবুল শহরে রাত্রে ঘুরতে হলে
তোমার যে দুটো হাতিয়ার দরকার তার একটাও তোমার কাছে নেই। বসকে খুশি করবার জন্য যার ঘটে পন্থী ফিকিরের অভাব, তার পক্ষে কোম্পানির কাজ হচ্ছে তর্ক না করা। অর্থাৎ লেখক যেটা বলতে চাচ্ছে যে বসের সঙ্গে তর্ক না করাই শ্রেয়, বিশেষ করে যখন বসের উত্তমার্থ তারই পাশে বসে উই সার্টিনমা এভিদামা অর্থাৎ অতি অবশ্য, সার্টেনলি, এভিডেন্টলি বলে তার কথায় সায় দেন। ইংল্যান্ডে মাত্র একবার ভিক্টোরিয়া আলবার্ট আতাত হয়েছিল, শুনতে পাই ফ্রান্সে নাকি নিত্যি ঘরে ঘরে। অর্থাৎ ইংল্যান্ডে ভিক্টোরিয়া আলবার্টের সঙ্গে আতাত করে ফ্রান্সেও নাকি এরকম আতাত নিত্য নৈমিত্তিক বা ঘরে ঘরে হয়ে থাকে। বাড়ি ফিরে এসে বসবার ঘরে ঢুকতে আব্দুর রহমান একটা দর্শন দিয়ে গেল। আমি যখন বাড়ি ফিরলাম তখন আব্দুর রহমান একবার দেখা দিয়ে গেল এবং আমি যে তার সন্ধিতেই ফিরে এসেছি সে সম্বন্ধে আশ্বস্ত হয়ে হুট করে বেরিয়ে গেল। অর্থাৎ আমি যে এসেছি তা দেখে সে কোনো কথা না বলেই চলে গেল। তখন রোজার মাস নয়, তবু আন্দাজ করলুম সেহুরির সময় অর্থাৎ রাত দুটোয় খাবার জুটলেও জুটতে পারে। অর্থাৎ তখন তো রোজার মাস ছিল না, মনে করেছিলাম সেহরির সময় হয়তো খাবার জুটলেও জুটতে পারে। সেটা আনুমানিক রাত দুটোর দিকে। তন্দ্রা লেগে গিয়েছিল, অর্থাৎ তন্দ্রা ঘুম লেগে গিয়েছিল। শব্দ শুনে ঘুম ভাঙল দেখি আব্দুর রহমান মোগল তসবিরে গাঢ় বদনায় সমন্বয় আফতাবে বা ধারা যন্ত্র নিয়ে সামনে দাঁড়িয়ে। মুখ ধুতে গিয়ে বুঝলুম যদিও গ্রীষ্মকাল তবু কাবুল নদীর বরফ গলা জলে কিছুদিন ধরে আমার মুখ ও আফগানিস্তানের রিলিফ ক্যাম্পের উঁচু নিচু টক্করের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারবে। তখন শীতকাল ছিল না, গ্রীষ্মকাল, কিন্তু মুখ ধুতে গিয়ে দেখতে পেলাম যে গ্রীষ্মকালের কাবুল নদীর বরফ গলা জল কিছুদিন ধরে মুখ ও আফগানিস্তানে আমার মুখ ও আফগানিস্তানের রিলিফ ক্যাম্পের সঙ্গে একটা সামঞ্জস্য হয়ে গেছে, মিল হয়ে গেছে। খানা টেবিলের সামনে গিয়ে যা দেখলাম তাতে আমার মনে আর কোনো সন্দেহ রইল না যে আমার ভৃত্য আগা আব্দুর রহমান এককালে মেসের চার্জে ছিলেন। অর্থাৎ টেবিলের খাবার দেখে আমার কখনো মনে হয়নি যে আমার বাবুর্চি আব্দুর রহমান আগা আব্দুর রহমান এককালে মেসের চার্জে ছিলেন। ডাবো নয়, ছোটখাটো একটা গামলা ভর্তি মাংসের কোরমা বা পেঁয়াজ ঘিয়ের ঘন কাতে সেখানে দুম্বার মাংস, তার মাঝে মাঝে কিছু বাদাম কিশমিশ লুকোচুরি খেলছে। এক কোণে একটি আলু অবাধ্য হওয়া দুঃখে ডুবে মরার চেষ্টা করছে। আরেক প্লেটে গোটা আস্তিক ফুল বোম্বাই সাইজের স্বামী কাবাব, 12 কোষ থালায় এক কুড়ি কোফতা পোলাও, আর তার উপরে বসে আছে একটি আস্ত মুরগির রোস্ট। আমাকে থ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আব্দুর রহমান তাড়াতাড়ি এগিয়ে অভয়বাণী দিল রান্নাঘরে আরও আছে। অর্থাৎ খাবার দেখে আমি তো হতবাক, আমার হতবাগে, অর্থাৎ আমি তাকিয়ে দেখছি, দেখে আব্দুর রহমান তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে এসে বলল যে রান্নাঘরে আরও আছে। একজনের রান্না করে যদি কেউ 3 জনের রান্না করে তবে তাকে ধমক দেওয়া যায়, কিন্তু সে যদি 6 জনের রান্না পরিবেশন করে বলে রান্নাঘরে আরও আছে, তখন আর কি করার থাকে। অর্থাৎ একজনের রান্না করতে যেয়ে যদি 3 জনের রান্না নিয়ে আসে টেবিলে হাজির করে, আবার যদি বলে রান্নাঘরে আরও আছে, তাহলে সেখানে আর কি বলা যায়? অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। অর্থাৎ সামান্য দুঃখে যে কাতর হওয়ার চেয়ে অধিক দুঃখে সেখানে পাথর আরো শক্ত হয়ে গেছে। রান্না ভালো, আমার ক্ষুধাও ছিল, কাজেই গড়পড়তা বাঙালির চেয়ে কিছু কম খাইনি। তার উপর অদ্য রজনী প্রথম রজনী। অর্থাৎ রান্নাও ভালো হয়েছে, পেটে ক্ষুধাও ছিল, প্রচুর খেয়েছি,
আর প্রথম রাত্রি আব্দুর রহমানও ডাক্তারি কলেজের ছাত্র যেরকম তন্ময় হয়ে মরা কাটা দেখে, সেরকম আমার খাওয়ার রকম বহর দুই তার ডাবর চোখ দিয়ে ধরে দেখে নিচ্ছিল। অর্থাৎ ডাক্তারি কলেজের ছাত্র যেমন অপারেশন এর রুগীকে নিবিড় মনোনিবেশ করে দেখে, অনুরূপভাবে আব্দুর রহমানও আমার খাওয়া বহর তার বড় বড় দু চোখ দিয়ে দেখতেছিল। আমি বললাম, বেশ উৎকৃষ্ট রেঁধেছ আব্দুর রহমান। অর্থাৎ লেখক বলল আব্দুর রহমানকে যে তুমি ভালোই রেঁধেছ। আব্দুর রহমান অন্তর্ধান অর্থাৎ চলে গেল। ফিরে এলো হাতে এক থালা ফালুদা নিয়ে। আমি সবিনয়ে জানালুম যে আমি মিষ্টি পছন্দ করি না। এবার যখন সে ফালুদা নিয়ে আসলো তখন বললাম যে আমি তো মিষ্টি পছন্দ করি না। আব্দুর রহমান পুনরূপী অন্তর্ধান চলে গেল। আবার ফিরে এলো এক ডাবর নিয়ে, পেঁজা বরফের গুঁড়োয় ভর্তি। আমি বোকা বলে জিজ্ঞাসা করলাম, এ আবার কি? আব্দুর রহমান উপরের বরফ সরিয়ে দেখালো নিচে আঙ্গুর। মুখে বলল, বাগেবালার বরফি আঙ্গুর তামাম আফগানিস্তানের মশহুর, অর্থাৎ আফগানিস্তানের মধ্যে শ্রেষ্ঠ। বলেই একখানা সসারে কিছু বরফ আর গোটা কয়েক আঙ্গুর নিয়ে বসলো। আমি আঙ্গুর খাচ্ছিল, ততক্ষণে একটা করে হাতে নিয়ে সেই বরফের টুকরো ঘুরিয়ে ফিরিয়ে অতি সন্তর্পণে বসে মেয়েরা যে এরকম আচারের জন্য কাগজি লেবু পাথরের শিলে ঘষে বুঝলুম বরফ থাকা সত্ত্বেও আঙ্গুর যথেষ্ট হিম হয়নি বলে এই মোলায়েম কায়দা। ওদিকে তালুয়ার জীবের মাঝখানে একটা আঙ্গুরের চাপ দিতেই আমার ব্রহ্মরন্ধ্র পর্যন্ত ঝিনঝিন করে উঠেছে। কিন্তু পাশে আব্দুর রহমান ভাবে তার মনি নিতান্ত জঙ্গলি, তাই খাইবার পাশে হিম্মত টুকে সঞ্চয় করে ওটা আস্তিক গিলল। কিন্তু বেশিক্ষণ চালাতে পারলাম না। ক্ষান্ত দিয়ে বললাম, যথেষ্ট হয়েছে আব্দুর রহমান, এবারে তুমি গিয়ে ভালো করে খাও। অর্থাৎ বরফ দেওয়া এই ফালুদা বা আঙ্গুর বেশিক্ষণ খেতে পারিনি লেখক, ঠান্ডা হয়ে আসছিল মুখ। তাই আব্দুর রহমানকে বলল যে তুমি যে খেয়ে আসো। কার গোয়াল কে দেয় ধোঁ। এবারে আব্দুর রহমান এলেন চায়ের সাজ সরঞ্জাম নিয়ে। কাবুলি সবুজ চা পেয়ালায় ঢাললে অতি ফিকে হলদে রং দেখা যায়। সে চায়ে দুধ দেওয়া হয় না। প্রথম পেয়ালায় চিনি দেওয়া হয়, দ্বিতীয় পেয়ালায় তাও না। তারপর ওইরকম তৃতীয় চতুর্থ কাবুলি পেয়ালা ছয়েক খায়। অবশ্যই পেয়ালা সাইজে খুব ছোট গভীর পাত্রের মতো। কাবুল দেশের লোকরা একত্রে 6 পেয়ালা চা খেয়ে নেয়। কি সময় হয়েছে? 5 মিনিট হলো।